হ্যালো স্টুডেন্টস, ইংলিশ উইথ অরিজিৎ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমরা ক্লাস 11-এর ম্যাকবেথ গল্পটা পড়তে শুরু করেছিলাম র্যাপিড রিডার বই থেকে, যার দুটো পার্ট আমি আপলোড করেছি। আজকে এই ভিডিওতে তারপর থেকে আমরা পড়তে কন্টিনিউ করব। তো তোমরা যারা আগের পার্টগুলো দেখোনি তারা অবশ্যই আগের পার্টগুলি যদি দেখে নাও তাহলে তোমাদের পুরো গল্পটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তো এটাই আমি তোমাদেরকে বলবো। তো আজকে তারপর থেকে কন্টিনিউ করছি, তোমরা ভালো করে ভিডিওটা মন দিয়ে শুনতে থাকো। তো দেখো, আজকের ক্লাসটা শুরু করার আগে আগের দিনে আমরা কি পড়েছিলাম বা কত দূর পর্যন্ত পড়েছিলাম সেটা একটু জাস্ট রিক্যাপ করে নিচ্ছি। আমরা আগের দিনে জানতে পারলাম বা দেখতে পেয়েছিলাম যে ফাইনালি ম্যাকবেথ কিং ডাঙ্কানকে তার ঘুমের মধ্যে হত্যা করলেন এবং তিনি তারপর বেরিয়ে চলে এলেন তার স্ত্রীর কাছে, এবং তার স্ত্রী গিয়ে ডাঙ্কানের চেম্বারে যে সমস্ত গ্রুমসরা ঘুমাচ্ছিলেন তাদের গায়ে হাতে মুখে রক্ত লাগিয়ে দিলেন, যাতে করে এটা সাব্যস্ত করা যায় যে তারা এই খুনটা করেছে। ঠিক আছে, এবং সকাল হতে না হতেই এই খুনের বিষয়টা প্রকাশ্যে চলে আসে। এবং যদিও ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ মানে সত্যিকারের শোক প্রকাশ করার চেষ্টা করে, তার সত্ত্বেও তারপরেও পুরো সন্দেহটা কিন্তু এই দুজনকার অর্থাৎ ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথের ঘাড়ে গিয়েই পড়ে। এবং এই খবরটা প্রকাশ হতেই ডাঙ্কানের যে দুই ছেলে ছিল ম্যালকম এবং ডোনাল্ড, তারা আলাদা আলাদা দেশে কিন্তু পালিয়ে যায়। এতদূর পর্যন্ত কিন্তু আমরা দেখেছিলাম। তারপর থেকে আজকে আমরা দেখব কি বলেছে। দেখো, ম্যাকবেথ অ্যান্ড হিজ কুইন কুড নট ফরগেট দ্য প্রফেসি অফ দ্য উইয়ার্ড সিস্টার্স দ্যাট দো ম্যাকবেথ উড বি দ্য কিং, দ্য চিলড্রেন অফ ব্যাঙ্কো অ্যান্ড নট অফ ম্যাকবেথ উড বি দ্য কিংস আফটার হিম। তো কি বললো এত বড় সেন্টেন্সটায়, যে ম্যাকবেথ এবং তার কুইন অর্থাৎ তার রানী অর্থাৎ লেডি ম্যাকবেথ কুড নট ফরগেট, তারা ভুলতে পারলো না, দ্য প্রফেসি অফ দ্য উইয়ার্ড সিস্টার্স, সেই অদ্ভুত বোনেদের ভবিষ্যৎবাণীটা। কী ছিল সেই ভবিষ্যৎবাণী? দ্যাট দো ম্যাকবেথ উড বি দ্য কিং, যে যদিও ম্যাকবেথ রাজা হবে, দ্য চিলড্রেন অফ ব্যাঙ্কো অ্যান্ড নট অফ ম্যাকবেথ, ম্যাকবেথের সন্তানেরা নয় ব্যাঙ্কোর সন্তানেরা উড বি দ্য কিংস আফটার হিম, তারপর রাজা হবে। ঠিক আছে, এই ভবিষ্যৎবাণীটা আমরা শুনেছিলাম যে বলেছিল সেই ওয়েড সিস্টার্সরা, সেই উইচেসরা ব্যাঙ্কোর উদ্দেশ্যে যে তোমার সন্তানেরা কিন্তু ভবিষ্যতের রাজা হবে। তো এই প্রফেসিটা ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ কিন্তু ভুলতে পারছে না, তাই না? তারা কি ভাবছে? দ্য থট, এই ভাবনাটা, দ্যাট দে হ্যাড ডিফাইল্ড দেয়ার হ্যান্ডস, যে তারা তাদের হাত অপবিত্র করেছে। ডিফাইল করা মানে অপবিত্র করা। তারা তাদের হাতকে অপবিত্র করেছে উইথ ব্লাড অর্থাৎ রক্ত দিয়ে, বাই কমিটিং রেজিসাইড। রেজিসাইড কথাটা মনে হচ্ছে দ্য কিলিং অফ আ কিং, রাজাকে হত্যা করাটাকে বলা হয়, রাজ হত্যাকে বলা হয় রেজিসাইড। তাহলে তারা রাজ হত্যার মতো একটা মানে জঘন্য বা এত বড় একটা কাজ করে সেই রক্তে তারা তাদের হাতকে অপবিত্র করেছে, অনলি টু প্লেস দ্য পস্টেরিটি অফ ব্যাঙ্কো আপন দ্য থ্রোন, কেবলমাত্র ব্যাঙ্কোর উত্তরাধিকারীদেরকে বা বংশধরগণদেরকে সিংহাসনে বসানোর জন্য, তাই না? তারা এত বড় একটা ক্রাইম করলো, রেজিসাইডের মতো ক্রাইম করলো, কী জন্য? না ব্যাঙ্কোর বংশধরদেরকে সিংহাসনে বসার ব্যবস্থা করে দিতে। এই ভাবনাটা হ্যাড র্যাঙ্কলড উইদিন। র্যাঙ্কলড কথাটা মনে হচ্ছে কি, মানে পীড়া দেওয়া, যন্ত্রণা দেওয়া। ঠিক আছে, তাহলে এই ভাবনাটা তাদের মনকে মানে ব্যাকুল করে তুলেছিল, বা এই চিন্তা তাদের মনের মধ্যে দানা বাঁধছিল, তাদের মনে যন্ত্রণা দিচ্ছিল। বুঝতে পারলে? তারপরে কি বলেছে? সো ম্যাকবেথ ডিসাইডেড টু কিল ব্যাঙ্কো অ্যান্ড হিজ সন ফ্লিয়ান্স টু নালিফাই দ্য প্রেডিকশন অফ দ্য ওয়েয়ার্ড সিস্টার্স। তাহলে এখানে আমরা কিন্তু ব্যাঙ্কোর সনের নামটা জানতে পারলাম, বা ছেলের নামটা, সেটা হচ্ছে কি না ফ্লিয়ান্স।
তো কি বললো লাইনটাতে, যে সো ম্যাকবেথ ডিসাইডেড, তাই ম্যাকবেথ সিদ্ধান্ত নিলেন টু কিল ব্যাঙ্কো অ্যান্ড হিজ সন ফ্লিয়ান্স, ব্যাঙ্কো এবং তার পুত্র ফ্লিয়ান্সকে হত্যা করবেন। কি জন্য? টু নালিফাই, নালিফাই কথাটা মানে হচ্ছে কি, মানে এখানে মিথ্যে প্রমাণ করে দেওয়ার জন্য বা রদ করে দেওয়ার জন্য, আটকে দেওয়ার জন্য, স্টপ করে দেওয়ার জন্য। দ্য প্রেডিকশন অফ দ্য উইয়ার্ড সিস্টার্স, সেই অদ্ভুত রহস্যময়ী বোনেদের ভবিষ্যৎবাণীটাকে মিথ্যে প্রমাণ করতে বা সেটাকে আটকে দিতে। তারা যে ভবিষ্যৎবাণী করেছিল যে ব্যাঙ্কোর সন্তানেরা স্কটল্যান্ডের পরবর্তী রাজা হবে, এই ভবিষ্যৎবাণীটাকে মিথ্যা প্রমাণ করতে ম্যাকবেথ সিদ্ধান্ত নিলেন ব্যাঙ্কো এবং তার সন ফ্লিয়ান্সকে হত্যা করবেন। তাহলে আর কেউ থাকছে না। টু সোলেমনাইজ দ্য কিংশিপ, সোলেমনাইজ মানে হচ্ছে এখানে সেলিব্রেট, দ্য কিংশিপ এই রাজপদকে, তাই না, যেহেতু ম্যাকবেথ রাজা হয়েছে, তো এই কিংশিপটাকে সোলেমনাইজ করতে বা সেলিব্রেট করার উদ্দেশ্যে, মানে উদযাপন করার উদ্দেশ্যে এ ব্যাঙ্কোয়েট ওয়াজ অ্যারেঞ্জড, একটা বড়সড় ভোজসভার আয়োজন করা হয়েছিল। মানে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ মিলে একটা বড় ভোজসভা আয়োজন করলো। অল দ্য চিফ থানেজ বা থেন্স অ্যালং উইথ ব্যাঙ্কো অ্যান্ড ফ্লিয়ান্স ওয়ের ইনভাইটেড, ব্যাঙ্কো এবং ফ্লিয়ান্সের সাথে সাথে সমস্ত প্রধান থেন্স এবং সমস্ত মানে প্রধান থেন্সদেরকে আমন্ত্রণ জানানো হলো এই ভোজসভায়। তাদের অ্যাকচুয়াল মানে অবজেক্টিভ কী ছিল ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথের? না, ব্যাঙ্কো এবং ফ্লিয়ান্সকে ইনভাইট করা। তো শুধু তো তাদেরকে করলে চলবে না, তার সাথে সাথে যারা চিফ থেন্স আছে তাদেরকেও আমন্ত্রণ করলো। ম্যাকবেথ অ্যাপয়েন্টেড সাম হায়ার্ড অ্যাসাসিনস, ম্যাকবেথ কী করলেন? অ্যাপয়েন্ট করলেন, অর্থাৎ নিযুক্ত করলেন সাম হায়ার্ড অ্যাসাসিনস, কিছু ভাড়াটে খুনি বা হত্যা। অ্যাসাসিনস মানে হচ্ছে মানে খুনি বা ঘাতক বলতে পারো। তো কিছু ভাড়াটে, হায়ার্ড মানে ভাড়াটে ঘাতক বা খুনিকে নিযুক্ত করলেন। কোথায়? অ্যান্ড বিশেট দেম, এবং তাদেরকে মানে রাখলেন আর কি অন দ্য ওয়ে, রাস্তাতে। কোন রাস্তায়? না, ব্যাঙ্কো অ্যান্ড হিজ সন ওয়ের সাপোজ টু পাস, যে রাস্তা দিয়ে ব্যাঙ্কো এবং তার পুত্রের সম্ভবত মানে আসার কথা, এই ভোজসভায় অ্যাটেন্ড করতে যে পথ দিয়ে ব্যাঙ্কো এবং তার পুত্রের আসার কথা, সেই পথে তিনি ওই ভাড়াটে ঘাতক বা খুনিদেরকে নিযুক্ত করে রাখলেন। দ্য অ্যাসাসিনস, সেই খুনিরা বা ঘাতকেরা, পাউন্সড আপন দেম, পাউন্সড মনে হচ্ছে ঝাঁপিয়ে পড়া, যেমন করে কোনো একটা শিকারী পশু অন্য একটা শিকারের ওপরে ঝাঁপিয়ে পড়ে, সেরকম করে এই ভাড়াটে ঘাতকেরা ঝাঁপিয়ে পড়ল তাদের ওপরে, অর্থাৎ ব্যাঙ্কো এবং তার পুত্র ফ্লিয়ান্সের ওপরে। অ্যান্ড কিল্ড ব্যাঙ্কো, এবং তারা ব্যাঙ্কোকে হত্যা করে ফেলল। বাট কিন্তু ফ্লিয়ান্স ম্যানেজ টু এসকেপ, ফ্লিয়ান্স কোনো মতে পালিয়ে গেল। তাহলে এটা একটা বিরাট চিন্তার কারণ রয়ে গেল, তাই না? কারণ ব্যাঙ্কো তো নিজে কোনো দিন রাজা হবে না, তো ব্যাঙ্কো বেঁচে থাকলেও প্রবলেম কিছু হতো না, কিন্তু যেটা মারা অবশ্যই প্রয়োজন ছিল কাকে? না, ব্যাঙ্কোর সন্তান ফ্লিয়ান্সকে, তাই না? কারণ বলেছিল ব্যাঙ্কোর উত্তরসূরিরা বা তার বংশধরেরা তারা কিন্তু রাজা হবে। কাজেই ফ্লিয়ান্সের পালিয়ে যাওয়াটা কিন্তু ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথের কাছে আর একটা বিশাল বড় মানে চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। তারপরে কি বলেছে? মিনহোয়াইল, এদিকে ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ, ম্যাকবেথ এবং তার স্ত্রী, প্লেড দ্য রোল অফ আ পারফেক্ট হোস্টস, একজন মানে তারা পারফেক্ট হোস্টস অর্থাৎ আদর্শ হোস্টস, অর্থাৎ কি বলবো, অতিথি সেবক এবং অতিথি সেবিকার ভূমিকা পালন করলো। কিভাবে? উইথ অ্যাফাবেল অ্যান্ড গ্রেসফুল ম্যানার্স। অ্যাফাবেল কথাটা মনে হচ্ছে ফ্রেন্ডলি, বন্ধুত্ব সুলভ, অ্যান্ড গ্রেসফুল, এখানে গ্রেসফুল কথাটা মনে হচ্ছে চার্মিং আর কি, ঠিক আছে? চার্মিং মানে মুগ্ধকারী, পরিশীলিত, একটা পরিমার্জিত একটা ব্যবহার দিয়ে। দ্যাট কনসিলিয়েটেড
যেটা শান্ত রাখতে পেরেছিল এভরিওয়ান। কনসিলেটেড কথার মানে কি জানলাম তাহলে আমরা, মানে শান্ত করে রাখা। এভরিওয়ান প্রেজেন্ট ইন দ্য ব্যাঙ্কোয়েট, সেই ভোজসভায় উপস্থিত প্রত্যেককে তারা তাদের সেই বন্ধুত্ব সুলভ এবং মুগ্ধকারী ব্যবহার দ্বারা শান্ত রাখতে পেরেছিল। ম্যাকবেথ ডিসকোর্সড ফ্রিলি উইথ দ্য থেন্স অ্যান্ড নোবেলম্যান। ম্যাকবেথ কী করলেন না, ওই সমস্ত থেন্স এবং যারা অভিজাত মানুষজনেরা এসেছিলেন তাদের সবাইকার সাথে খুব ফ্রিলি অর্থাৎ খুব খোলামেলাভাবে খোশ মেজাজে কথাবার্তা করলেন। ডিসকোর্স মানে হচ্ছে কথাবার্তা বলা আর কি। অ্যান্ড রিগ্রেটেড দ্য অ্যাবসেন্স অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড ব্যাঙ্কো। এবং শুধু তাই নয়, তার প্রিয়তম বন্ধু ব্যাঙ্কোর অনুপস্থিতির জন্য তিনি অনুশোচনা প্রকাশ করলেন। তাই না, এটা মানে কিছুটা হলেও মানে প্রিটেনশন আর কি, যে ব্যাঙ্কো আসেনি সেই জন্য সকলের সামনে একটা রিগ্রেট প্রকাশ করছে, অনুশোচনা দুঃখ প্রকাশ করছে যে তিনি কতটা মিস করছেন ব্যাঙ্কোকে। নো সুনার ডিড হি ল্যামেন্ট ফর হিজ ফ্রেন্ড, যেই না মাত্র তিনি তার বন্ধুর জন্য বিলাপ করতে শুরু করেছেন, হুম হি ওয়াজ মিসিং ইন দ্য ব্যাঙ্কোয়েট, যাকে তিনি এই ভোজসভায় মিস করছিলেন। ঠিক আছে, অর্থাৎ যেই মাত্র তিনি ব্যাঙ্কোর জন্য বিলাপ করতে শুরু করেছেন, দেন ম্যাকবেথ স, ঠিক তখনই ম্যাকবেথ দেখতে পেলেন দ্য গোস্ট অফ ব্যাঙ্কো, ব্যাঙ্কোর ভূত, অকুপাইং দ্য সিট, দখল করে রেখেছে বা বসে রয়েছে সেই আসনেতে, রিজার্ভড ফর হিম, যে আসনটা সংরক্ষিত ছিল তার জন্য, অর্থাৎ এখানে ম্যাকবেথের জন্য, অর্থাৎ রাজার যে আসনটা আর কি। ম্যাকবেথের আসনে বসে রয়েছে কে না, ব্যাঙ্কোর ভূত, এটা লক্ষ্য করছেন ম্যাকবেথ। কেন এমনটা হচ্ছে না, দেখো আমরা জানি যে ওয়্যার সিস্টার্সরা প্রেডিকশন করেছিল যে স্কটল্যান্ডের রাজার সিংহাসনে বসবে কারা, ব্যাঙ্কোর যারা পস্টেরিটি আর কি, যারা বংশধরগণ তারা বসবে। ঠিক আছে, তো এই জিনিসটা সারাক্ষণ ম্যাকবেথের মনের মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে। সেই জন্য ম্যাকবেথ এখন ব্যাঙ্কোর ভূতকে দেখতে পাচ্ছে চেয়ারেতে। বুঝতে পারলে? তারপরে কি বলেছে দেখো, অ্যাট দিস হরিবল সাইট, এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে, হিজ চিক্স বিকেম হোয়াইট উইথ ফেয়ার, তার মুখ বা তার গালগুলো ভয়ে যেন ফ্যাকাশে হয়ে গেল, সাদা হয়ে গেল। অ্যান্ড স্টুড কোয়াইট আনম্যানার্ড অ্যান্ড আননার্ভড। এই যে এখানে দুটো ওয়ার্ড বলেছে, আনম্যানার্ড। আনম্যানার্ডটা মানে বুঝতেই পারছো ম্যানার্ডের অপোজিট। হ্যাঁ, ম্যানার মানে হচ্ছে ভদ্র সভ্য বা শিষ্ট আচরণটাকে আমরা বলি ম্যানার্ড, আর আনম্যানার্ড মানে হচ্ছে কি না, অশিষ্টভাবে বা অবিনীতভাবে, মানে আনকালচার্ডভাবে আর কি। অ্যান্ড আননার্ভড, নার্ভড মানে হচ্ছে সাহসী, আর আননার্ভড মানে হচ্ছে সাহস হারিয়ে ফেলা। তাহলে ম্যাকবেথ কীভাবে দাঁড়িয়ে রইল না, কিছুটা আনকালচার্ড ওয়েতে, কিছুটা অশিষ্টভাবে, একজন রাজার যেভাবে দাঁড়িয়ে থাকাটা উচিত নয়, তাই না, এবং খুব মানে ভয়ের সঙ্গে সাহস হারিয়ে ফেলে। উইথ হিজ আইজ ফিক্সড আপন দ্য গোস্ট, এবং তার চোখগুলো কোথায় আটকে ছিল না, সেই ভূতটার ওপরে, সেই চেয়ারে বসে থাকা, সিটের ওপরে বসে থাকা ভূতের ওপরে তার চোখগুলো কিন্তু আটকে ছিল, ব্যাঙ্কোর ভূতের ওপর। হিজ কুইন অ্যান্ড অল আদার নোবেলস শ নাথিং, তার রানী অর্থাৎ লেডি ম্যাকবেথ এবং অন্যান্য যারা সম্ভ্রান্ত মানুষজনেরা তারা কিন্তু কিচ্ছু দেখতে পেলেন না। বাট পারসিভড মানে রিয়েলাইজড, তারা বুঝতে পারলেন, হিম অর্থাৎ ম্যাকবেথ গেজিং আপন অ্যান এমটি চেয়ার, ম্যাকবেথ তাকিয়ে রয়েছে একটা ফাঁকা চেয়ারের দিকে, এটা তারা বুঝতে পারলেন, তারা কিছু দেখতে পাচ্ছেন না। দে টুক ইট টু বি এ ফিট অফ ডিস্ট্র্যাকশন, দে টুক ইট অর্থাৎ তারা মনে করলেন যে এটা একটা ফিট অফ ডিস্ট্রাকশন। দেখো ফিট কথার মানে হচ্ছে কি না, ফিট মানে হচ্ছে হঠাৎ কোনো আবেগের বহিঃপ্রকাশ ঘটলে সেটাকে বলা হয় ফিট। আর ডিস্ট্র্যাকশন কথার মানে আমরা জানি যে অন্যমনস্ক হয়ে পড়া, চিত্ত বিক্ষেপ ঘটা। তাহলে এটাকে তারা একটা ফিট অফ ডিস্ট্রাকশন মনে করলেন, অর্থাৎ তার এক প্রকারের মানে অন্যমনস্ক হয়ে পড়েছেন তিনি, বা শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েছেন। অ্যান্ড লেডি ম্যাকবেথ ইভেন রিপ্রোচড হিম, লেডি ম্যাকবেথ
তার কাছে গিয়ে তাকে একটুখানি তিরস্কার করছেন, বকাঝকা করছেন, তাই না? এরকম মানে অড টাইপের বিহেভিয়ার করছে এত মানুষের সামনে, সবাই এটাকে অন্যরকমভাবে নেবে। সেজন্য লেডি ম্যাকবেথ তাকে গিয়ে তিরস্কার করছেন অ্যান্ড টোল্ড হিম দ্যাট, এবং তাকে গিয়ে এটা বলছেন যে ইট ওয়াজ দ্য সেম ফ্যান্সি, এটা সেই একই কল্পনা, হুইচ মেড হিম সি, যেটার কারণে সে দেখেছিল দ্য ড্যাগার ইন দ্য এয়ার, বাতাসের মধ্যে ওই ছোড়া ঝুলতে, হোয়েন হি ওয়াজ অ্যাবাউট টু মার্ডার, যখন সে মার্ডার ডাঙ্কান, যখন সে ডাঙ্কানকে হত্যার উদ্দেশ্যে ডাঙ্কানের চেম্বারের দিকে যাচ্ছিল, তখন সে যেমন করে ঠিক যে কারণে সে বাতাসের মধ্যে একটা ছোড়াকে ঝুলতে দেখেছিল, যেটা আমরা আগের ক্লাসে পড়েছিলাম, ড্যাগার সিন বলা হচ্ছে যেটাকে। এটা একটা ম্যাকবেথের আমরা একটা পড়েছিলাম, মানে হিট অফ প্রেসড ব্রেন থেকে তৈরি হয়েছিল, তাই না? প্রচণ্ড টেনশন, অ্যাংজাইটির কারণে ম্যাকবেথ বাতাসের মধ্যে একটা ছোড়া দেখছিল, যে ছোড়ার হ্যান্ডেলটা আবার ঠিক তার দিকে ঘোরানো ছিল, এবং ছোড়াটার টিপ এবং ব্লেড থেকে, অর্থাৎ ডগা থেকে এবং সেই ফালা থেকে রক্ত ফোঁটা পড়ছিল। এই যে জিনিসটা হয়েছিল, লেডি ম্যাকবেথের মতে এই মুহূর্তে ম্যাকবেথ যে ওই ফাঁকা চেয়ারে ব্যাংকর গোস্ট দেখতে পাচ্ছে, এটাও সেই একই টাইপেরই একটা রোগ, একই টাইপের একটা হ্যালুসিনেশন বা ফ্যান্সির কারণেই হচ্ছে। বুঝতে পারলে? তারপরে কি বলেছে? বাট ম্যাকবেথ কন্টিনিউড টু ভিজুয়ালাইজ দ্য গোস্ট অফ ব্যাংকো, কিন্তু ম্যাকবেথ এক টানা সেই ভূতটাকে কিন্তু দেখে গেলেন। লেডি ম্যাকবেথ কি বললো না বললো সেগুলোতে তিনি কিন্তু খুব একটা বেশি বিচলিত না হয়ে তিনি কিন্তু এক টানা সেই ভূতটাকে দেখতে পেলেন। অ্যান্ড গেভ নো হিড টু অল দ্য নোবেলম্যান কুড সে, এবং এই সকল নোবেলম্যানেরা, সম্ভ্রান্ত লোকজনেরা কি বলতে পারে কি না বলতে পারে, এই সকল ব্যাপারে তিনি কিন্তু কোনো রকম কোনো মানে কি বলবো, কোনো গুরুত্বই দিলেন না আর কি, যে কে কি বলল না বলল। তিনি এক টানা সেই ব্যাংকর ভূতটাকে দেখতে থাকলেন। অ্যান্ড অ্যাড্রেস দ্য গোস্ট উইথ ডিস্ট্র্যাক্টেড ওয়ার্ড, শুধু তাই নয়, তিনি সেই ভূতটাকে উদ্দেশ্য করে অসংলগ্ন কিছু কথাবার্তাও বলতে থাকলেন। এই যে বলছে অ্যাড্রেস দ্য গোস্ট উইথ ডিস্ট্র্যাক্টেড ওয়ার্ডস, ডিস্ট্র্যাক্টেড মানে হচ্ছে কি, মানে অসংলগ্ন কথাবার্তা আর কি, অসংলগ্ন কিছু কথাবার্তা তিনি ওই ভূতটার উদ্দেশ্যে বলতে থাকলেন। লেডি ম্যাকবেথ ফিয়ারিং দ্য ড্রেডফুল সিক্রেট উড বি ডিসক্লোজড, লেডি ম্যাকবেথ তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে যে ম্যাকবেথ যে আচরণটা করছে, কোন সময় না নিজের মুখেই তাদের ওই যে সিক্রেট ক্রাইমটা তারা করেছে সেই কথাটা না কখন সকলের সামনে আবার বলে ফেলে। তাই বলছে লেডি ম্যাকবেথ ফিয়ারিং দ্য ড্রেডফুল সিক্রেট উড বি ডিসক্লোজড, লেডি ম্যাকবেথ এই ভয় পেয়ে যে সেই ভয়ঙ্কর গোপন সত্য কথাটা হয়তো বেরিয়ে যেতে পারে, প্রকাশিত হয়ে যেতে পারে, এই ভয় পেয়ে ইন গ্রেট হেস্ট, অত্যন্ত দ্রুততার সঙ্গে ডিসমিস দ্য গেস্টস, সেই অতিথিদেরকে বিদায় জানিয়ে দিলেন। কিসের অজুহাত দেখিয়ে? এক্সকিউজিং দ্য ইনফার্মিটি অফ ম্যাকবেথ অ্যাজ আ ডিসঅর্ডার হি ওয়াজ অফেন ট্রাবলড উইথ। তারপরে কি বলেছে না, ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ হ্যাড দেয়ার স্লিপস অ্যাফেক্টেড উইথ টেরিবল ড্রিমস। কী হয়েছে না, ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ এখন আর রাত্রে শান্তিতে ঘুমোতে পারছে না, কারণ তাদের ঘুমগুলো এখন বিঘ্নিত হচ্ছে টেরিবল ড্রিমস দিয়ে, অর্থাৎ ভয়ঙ্কর সব স্বপ্ন দিয়ে। ঠিক আছে, তারা যখনই ঘুমোতে যাচ্ছে তখনই কিন্তু তারা স্বপ্নের মধ্যে বা ঘুমের মধ্যে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখছে, যে কারণে তাদের ঘুম এখন বিঘ্নিত হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য ব্লাড অফ ব্যাংকো ট্রাবল দেম নট মোর দ্যান দ্য এসকেপ অফ ফ্লিয়ান্সে, এবং ব্যাংকোর রক্ত ফ্লিয়ান্সের পালিয়ে যাওয়ার থেকে তাদেরকে বেশি অস্বস্তিতে ফেলছে না। তার মানে ঘুরিয়ে বললে কি হবে, যে ফ্লিয়ান্সের পালিয়ে যাওয়াটা তাদের কাছে অনেক বেশি অস্বস্তির কারণ ব্যাংকোর হত্যার চেয়ে বা ব্যাংকোর রক্তর চেয়ে, তাই না? কারণ ফ্লিয়ান্সকে নিয়েই তো তাদের বেশি ভয়টা, ফ্লিয়ান্সেই তো মানে স্কটল্যান্ডের সিংহাসনের উত্তরাধিকারী হতে চলেছে অ্যাকর্ডিং টু দ্য প্রেডিকশন অফ দ্য উইয়ার্ড সিস্টার্স। সেই জন্য ফ্লিয়ান্সের পালিয়ে যাওয়াটা তাদের কাছে অনেক বেশি অস্বস্তির কারণ, টেনশনের কারণ।
whom they now looked upon as father to a line of kings, যাকে তারা এখন কি হিসেবে দেখছে না ফাদার টু এ লাইন অফ কিংস, মানে একের পর এক রাজাদের জনক হিসেবে, তাই না? কারণ এই ফ্লিয়ান্স থেকে শুরু করে একের পর এক তার যারা বংশধররা আসতে থাকবে তারা তো স্কটল্যান্ডের সিংহাসনে বসতে থাকবে। তাই বলছে সে এখন হচ্ছে, তাকে তারা এখন ফাদার টু এ লাইন অফ কিংস হিসেবে দেখছে। হু উড কিপ দেয়ার পস্টেরিটি অন দ্য থ্রোন, যারা মানে এই ফ্লিয়ান্সের যারা বংশধররা আসতে থাকবে তারা ওই সিংহাসনে তাদের পস্টারিটিটাকে বজায় রাখবে, অর্থাৎ উত্তরাধিকার যে ব্যাপারটা সেটা বজায় রাখবে। তারা এখন একের পর এক স্কটল্যান্ডের সিংহাসন দখল করে বসতে থাকবে। এই কারণে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথের মানে অনেক বেশি অস্বস্তি এখন। উইথ দিস মিজারেবল থটস, এই সমস্ত খারাপ সব চিন্তা ভাবনার কারণে, মিজারেবল থটস মানে ইভিল থটস আর কি, এই সমস্ত খারাপ অশুভ চিন্তা ভাবনার কারণে দে ফাউন্ড নো পিস, তারা মনের মধ্যে কোনো শান্তি খুঁজে পাচ্ছিল না, তাই না? সারাক্ষণ মনের মধ্যে সব খারাপ চিন্তাভাবনা ঘোরাফেরা করছে, সেই কারণে তাদের আর কোনো এখন মেন্টাল পিস নেই। অ্যান্ড ম্যাকবেথ ডিসাইডেড টু ভিজিট দ্য হিথ ওয়ান্স মোর, ম্যাকবেথ সিদ্ধান্ত নিলেন যে তিনি আবার একবার সেই ঊষর প্রান্তরে, সেই হিতেতে যেখানে তাদের ফার্স্ট টাইম মিট হয়েছিল সেই ওয়ার্ড সিস্টার্সের সঙ্গে, সেখানে তিনি আর একবার ভিজিট করবেন। কেন না, ইন সার্চ অফ দ্য 3 ওয়ার্ড সিস্টার্স, সেই অদ্ভুত রহস্যময় বোনদেরকে খুঁজে পেতে, টু নো হিজ ফাইনাল আউটকাম, তার কপালে মানে শেষ পরিণতি কি রয়েছে, তার চূড়ান্ত পরিণতি কি রয়েছে, ফাইনাল আউটকাম মানে হচ্ছে চূড়ান্ত পরিণতি তার জীবনের কি হতে চলেছে, এটা জানতে সে আবারও একবার সেই ওয়ার্ড সিস্টার্সদের সঙ্গে দেখা করতে চায়, এবং সেই জন্য সে ওই হিত বা সেই ঊষর প্রান্তরে গিয়ে মানে যেতে চায় আর কি, ঠিক আছে, বা যাওয়ার জন্য সে মনস্থির করলো, সিদ্ধান্ত নিল। তারপরে বলেছে হি ফাউন্ড দেম ইন এ কেভ নিয়ার দ্য হিথ হোয়ার দে ওয়ার এনগেজড ইন প্রিপেয়ারিং দেয়ার ড্রেডফুল চার্মস। কি বললো না, হি ফাউন্ড দেম ইন এ কেভ নিয়ার দ্য হিথ, তিনি অর্থাৎ ম্যাকবেথ তাদেরকে সেই হিথ বা ঊষর প্রান্তরের কাছের একটা গুহার মধ্যে দেখতে পেলেন। সেখানে তারা কি করছিল, দে ওয়ার এনগেজড ইন প্রিপেয়ারিং দেয়ার ড্রেডফুল চার্ম, তারা সেখানে তাদের ভয়ঙ্কর একটা চার্মস অর্থাৎ জাদুমন্ত্র পড়বার আয়োজন তৈরি করছিল। বাই হুইচ, যার দ্বারা মানে এই ড্রেডফুল চার্মটা প্রিপেয়ার করার দ্বারা, দে কনজিওর্ড আপ, তারা কনজিওর আপ মানে হচ্ছে কি, মানে ডেকে নিয়ে আসা আর কি, কনজিওর আপ করা মানে জাদুমন্ত্র ম্যাজিক কাজে লাগিয়ে যখন কোনো জিনিসকে মানে ডেকে নিয়ে আসা হয় সেটাকে বলে কনজিওর করা। তারা কনজিওর আপ করবে কাদেরকে, ইনফার্নাল স্পিরিটস অর্থাৎ নরকের আত্মাদেরকে, টু রিভিল হিজ ম্যাকবেথের ভবিষ্যৎ কি সেইটাকে জানার জন্য। তার মানে তারা অলরেডি জেনে গেছে যে ম্যাকবেথ তাদের এখানে আসবে তার ভবিষ্যৎ জানার জন্য, তাই তারা অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছে, তারা একটা ড্রেডফুল চার্ম তৈরি করতে শুরু করে দিয়েছে, এবং যে চার্মের দ্বারা তারা ইনফার্নাল স্পিরিটসদেরকে ডেকে আনবে, অশুভ শক্তিকে বা নারকীয় সেই আত্মাদেরকে ডেকে নিয়ে আসবে, যারা এসে ম্যাকবেথকে তার ভবিষ্যৎ বলবে। দেয়ার হরিড ইনগ্রিডিয়েন্টস, তাদের ভয়ঙ্কর সেই উপাদানগুলো কি কি ছিল, তারা যে চার্মটা তৈরি করছিল সেখানে বেশ কিছু রকমের অদ্ভুত রকমের উপাদান ছিল। তো দেখো সেই উপাদানগুলো কি কি, দেখো বলছে ওয়ার টোডস, সেগুলোর মধ্যে ছিল ব্যাং, ব্যাটস বাদুর, অ্যান্ড সার্পেন্টস এবং সাপ মানে বিষাক্ত সাপ, দ্য আই অফ আ নিউ একটা গিরগিটির চোখ, দ্য টাং অফ এ ডগ একটা কুকুরের জিহ্বা বা জিভ, দ্য লেগ অফ আ লিজার্ড একটা টিকটিকির পা, দ্য উইং অফ এ নাইট আউল একটা রাত প্যাঁচার ডানা, দ্য স্কেল অফ আ ড্রাগন
একটা ড্রাগনের আঁশ, দ্য টুথ অফ এ উলফ, একটা নেকড়ের দাঁত, দ্য মামি অফ এ উইচ, একটা ডাইনির মামি, মামি মানে মমি যেটা আমরা জানি, দ্য রুট অফ পয়জনাস হেমলক, বিষাক্ত হেমলক গাছের শিকড়, দ্য গল অফ এ গোট, একটা ছাগলের পিত্ত, দ্য লিভার অফ এ জিউ, একজন জিউ অর্থাৎ ইহুদি সম্প্রদায়ের ব্যক্তির লিভার, অ্যান্ড দ্য ফিঙ্গার অফ এ ডেড চাইল্ড, এবং একটা মৃত শিশুর আঙুল। তাহলে এই সমস্ত কিছুগুলো ছিল সেই হরিড ইনগ্রিডিয়েন্টস, সেই ভয়ঙ্কর ভয়ঙ্কর উপাদান যেগুলো দিয়ে তারা কিন্তু তাদের সেই চার্মটা প্রিপেয়ার করছিল। তারপরে অল দিস ওয়ের সেট অন টু বয়েল ইন এ হিউজ কল্ড্রন, এই সব কিছুকে একটা বড় কড়াইয়ের মধ্যে নেওয়া হয়েছিল বয়েল করার জন্য, অর্থাৎ মানে সেদ্ধ করার জন্য। হুইচ ওয়াজ কুল উইথ বেবুনস ব্লাড, যেটাকে আবার ঠান্ডা করা হবে কি দিয়ে, না একটা বেবুনের রক্ত দিয়ে। টু দিজ দে পোর্ড ইন দ্য ব্লাড অফ এ শো দ্যাট হ্যাড ইটেন হার ইয়াং, এবং এর মধ্যে তারা আবার ঢেলে দেবে কি না, দ্য ব্লাড অফ এ শো, একটা শুকরির রক্ত, যে শুকরিটা আবার তার মানে বাচ্চাকে খেয়ে ফেলেছে বা ছানাকে খেয়ে ফেলেছে, এরকম একটা শুকরির রক্ত তারা তার মধ্যে ঢেলে দেবে। অ্যান্ড দে থ্রিউ ইনটু দ্য ফ্লেম দ্য গ্রিজ দ্যাট হ্যাড সুইটেন ফ্রম এ মার্ডারার্স গবলেট, তারা সেই আগুনের শিখার মধ্যে ছুঁড়ে দেবে কি না, একজন খুনির পানপাত্র থেকে মিষ্ট করা, সুইটেন করা গ্রিজ, অর্থাৎ এক প্রকার তৈলাক্ত চর্বি জাতীয় জিনিস তারা কিন্তু সেই আগুনের শিখার মধ্যে ছুঁড়ে দেবে। তো যেমন আমরা আগুনে ঘি দিই আর কি, সেরকম একটা ব্যাপারটা। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা করছে। তো তাদের এই সমস্ত কাজ দেখে আমরা বুঝতে পারছি যে তাদের মানে তাদের কীরকম টেস্ট আর কি, তাদের রুচিটা কীরকম, তাই না? যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো তারা ইউজ করছে, তো সেগুলো কিন্তু আমাদের কাছে খুবই শকিং, তাই না? তারপরে কি বলছে না, বাই দিজ চার্মস দে ইনভোকড দ্য ইনফার্নাল স্পিরিটস টু আনসার দেয়ার কোশ্চেন্স, এই সমস্ত চার্মসের দ্বারা, যে চার্মসটা তারা বানাচ্ছিল আর কি, তো এই চার্মসগুলোর দ্বারা, এই জাদু উপাদানগুলোর দ্বারা দে ইনভোকড দ্য ইনফার্নাল স্পিরিটস, তারা সেই নরকের আত্মাদেরকে আহ্বান জানাবে টু আনসার দেয়ার কোশ্চেন্স, তাদের প্রশ্নের উত্তর দিতে। বুঝতে পারলে? তারপরে কি বলেছে দেখো, ম্যাকবেথ ডিম্যান্ডেড টু নো ফ্রম দেম, ম্যাকবেথ তাদের কাছ থেকে জানতে চাইল হোয়েদার হি উড হ্যাভ হিজ ডাউটস রিজলভড, যে তার যে ডাউটসগুলো বা তার যে মনের সংশয়গুলো, সেগুলো কি মানে সমাধান হবে বা সেগুলো দূর হবে, রিসলভড হবে বাই দেম, তাদের দ্বারা, মানে ওই ওয়েয়ার্ড সিস্টার্সদের দ্বারা, অর বাই দেয়ার মাস্টার্স দ্য স্পিরিটস, নাকি তাদের মাস্টার বা প্রভু যারা হলো অ্যাকচুয়ালি ওই স্পিরিটসগুলো বা সেই আত্মাগুলো, ইনফার্নাল স্পিরিটসগুলো। তো তার মনের সংশয় কারা দূর করবে, এই ওয়েড সিস্টার্সরা নিজেরাই, নাকি ওই যে ইনফার্নাল স্পিরিটসদেরকে যাদেরকে তারা ইনভোক করে ডেকে নিয়ে আসছে তারা? এটা জানতে চাইল। হি ওয়াজ নট ডন্টেড বাই দ্য সেরেমনিজ দ্যাট হি স, হি ওয়াজ নট ডন্টেড, অর্থাৎ সে ভয় পাচ্ছিল না। ম্যাকবেথ একটুও ভয় পেয়ে যায়নি কি দেখে, না বাই দ্য সেরেমনিজ, এই সমস্ত আয়োজন দেখে, তাই না? এই ওয়েয়ার্ড সিস্টার্সদের এই সমস্ত আয়োজন দেখলে আমাদের সাধারণ মানুষদের কী হবে, আমাদের তো মানে আমরা ভয়েতে অজ্ঞান হয়ে যাব আর কি। কিন্তু ম্যাকবেথ একজন বীর, দেখো, সেই জন্য সে একটু ভয় পায়নি। অ্যান্ড বোল্ডলি সেড, এবং সে বরং দৃঢ়তার সঙ্গে বলল তাদেরকে, হোয়ার আর দে, লেট মি সি দেম, তারা কোথায়, আমাকে তাদেরকে দেখাও। সো দে কল দ্য স্পিরিটস, তখন তারা সেই স্পিরিটস বা আত্মাদেরকে, নরকের সেই আত্মাদেরকে ডাকলো। দেয়ার ওয়ার 3 of them, তারা 3 জন ছিলেন, অর্থাৎ 3টে স্পিরিটস বা আত্মা কিন্তু এসেছিল।
এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, মনে করে ভালো করে শুনবে। দ্য ফার্স্ট ওয়ান লুকড লাইক অ্যান আর্ম হেড। প্রথম জনকে অর্থাৎ প্রথম স্পিরিটটাকে দেখতে ছিল কিসের মতো না, একটা আর্মড হেড, অর্থাৎ একটা শিরস্ত্রাণ পরা একটা কাটা মুন্ডের মতো, একটা কাটা মুন্ডু যার মাথায় একটা একটা কিছু মানে একটা মুকুট টাইপের বা শিরস্ত্রাণ টাইপের পরে রয়েছে, হেলমেট টাইপের। অ্যান্ড হি কল্ড ম্যাকবেথ বাই নেম, এবং সে ম্যাকবেথকে তার নাম ধরে ডাকলো, ম্যাকবেথ বলে ডাকলো। অ্যান্ড টোল্ড হিম, এবং ডেকে বলল, বি অ্যাওয়্যার অফ দ্য থেইন অফ ফিফে, যে থেইন অফ ফিফের থেকে তুমি কিন্তু, বা এটা ফাইফও বলতে পারো, ফাইফ বা ফিফে, তো ফাইফ বা ফিফের থেনের থেকে তুমি কিন্তু সাবধানে থেকো ম্যাকবেথ। ম্যাকবেথ থ্যাঙ্কড হিম ফর হিজ কশন। ম্যাকবেথ তাকে তার এই সাবধান বাণীর জন্য ধন্যবাদ জানালো, তাকে এই সাবধান করে দেওয়ার জন্য ম্যাকবেথ সেই স্পিরিটটাকে ধন্যবাদ জানালো। হি ওয়াজ জিলাস অফ ম্যাকডাফ দ্য থেইন অফ ফাইফ। ম্যাকবেথ এমনিতেও ওই ফিফের বা ফাইফের যে থেন, যিনি হলেন ম্যাকডাফ, তার সঙ্গে কিন্তু একটা ঈর্ষার সম্পর্ক ছিল, ঠিক আছে, একটা জেলাসির সম্পর্ক ছিল, তার ওপর ম্যাকবেথ জেলাস করত, ঠিক আছে। তেমন তাদের মধ্যে কিন্তু ভালো রিলেশনশিপ ছিল না ম্যাকডাফের থেকে। আমরা পরে দেখব যে এই ম্যাকডাফই কিন্তু ম্যাকবেথের মৃত্যুর কারণ হবে, ঠিক আছে, তোমাদেরকে বলে রাখলাম। দ্য সেকেন্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য লাইকনেস অফ এ ব্লাডি চাইল্ড। দ্বিতীয় আত্মাটা উঠে এসেছিল একটা রক্তাক্ত শিশুর আকারে, একটা রক্তাক্ত শিশু, যে শিশু যার গোটা শরীরে রক্ত লেগে আছে, এরকম একটা রূপ নিয়ে দ্বিতীয় স্পিরিটটা উঠে এলো। হি কল্ড ম্যাকবেথ বাই নেম, সেও ম্যাকবেথকে তার নাম ধরে ডাকলো। অ্যান্ড টোল্ড হিম টু হ্যাভ নো ফিয়ার অফ ডেথ। সে এসে ম্যাকবেথকে কি বলছে, যে ম্যাকবেথ যেন মৃত্যুকে ভয় না পায়, but to love and scorn at the power of man born naturally of a woman's womb। বরং সে কি করতে পারে না, মাতৃ জঠর থেকে বা মায়ের গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্মগ্রহণকারী যে কোনো মানুষের ক্ষমতাকে সে উপহাস বা তাচ্ছিল্য করতে পারে, তাই না? স্বাভাবিকভাবে মায়ের গর্ভ থেকে জন্মেছে এমন যে কোনো ব্যক্তির পাওয়ারকে সে লাভ অ্যান্ড স্কর্ন করতে পারে, তাচ্ছিল্য উপহাস করতে পারে। তার মানে ম্যাকবেথ এখানে দেখো ভাববে যে সবাই তো মায়ের গর্ভ থেকে স্বাভাবিকভাবেই জন্মায়, তাই না? এই প্রফেসিটা থেকে ম্যাকবেথ কিন্তু ভাববে যে সে হয়তো বুঝি অমরই হয়ে গেল, তাই না? তাকে আর কোনো মানুষ মারতে পারবে না। যাই হোক, কি বললো, হি অ্যাডভাইসড হিম টু বি বোল্ড, ব্লাডি অ্যান্ড সে ম্যাকবেথকে সাহসী, নির্মম এবং দৃঢ় প্রতিজ্ঞ হতে উপদেশ দিল, ঠিক আছে। এই যে এখানে থেকে বলেছে কি বলেছে না, বোল্ড মানে দৃঢ়, ব্লাডি মানে হচ্ছে এখানে মানে নির্মম, অ্যান্ড রেজলিউট এবং কি বলবো দৃঢ় প্রতিজ্ঞ হতে নির্দেশ দিল। তখন ম্যাকবেথ কি বলছে, দেন লিভ ম্যাকডাফ, তুমি তাহলে বেঁচেই থাকো ম্যাকডাফ। রিমার্ক দ্য কিং, রাজা বললেন। ম্যাকবেথ বলছে মনে মনে যে ম্যাকডাফ যাও, তুমি তাহলে বেঁচেই থাকো। হোয়াট নিড ডু আই ফিয়ার অফ ইউ ম্যাকডাফ, তোমাকে আমার ভয় পাওয়ার কি আছে ম্যাকডাফ? বাট কিন্তু ইয়েট আই উইল মেক অ্যাসিওরেন্স ডাবলি শিওর, কিন্তু আমি দ্বিগুণ নিশ্চিত হতে চাই, তাই না? ম্যাকবেথের ভয় ছিল ম্যাকডাফকে নিয়ে, যে ম্যাকডাফ হয়তো তার কোনো ক্ষতি করতে পারে, ঠিক আছে। তো সে ভেবেছিল ম্যাকডাফকে হয়তো হত্যা করে ফেলবে, কিন্তু এই প্রেডিকশনটা যখন সে পেল যে মায়ের গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্মগ্রহণকারী কোনো মানুষ তাকে হত্যা করতে পারবে না, তখন সে মনে মনে একটু গর্বের সঙ্গে বলছে যে ম্যাকডাফকে আমি ছেড়েই দিলাম, ম্যাকডাফকে তোমাকে তো আমার আর ভয় পাওয়ার মতো কিছু নেই, কিন্তু তা সত্ত্বেও আমি দ্বিগুণ শিওর হতে চাই
বলে না শত্রুর শেষ রাখতে নেই, সেই জিনিসটা। ইউ শ্যাল নট লিভ, তুমি আর বেঁচে থাকবে না, আমি তোমাকে আর বাঁচতে দেব না। কেন না, সো দ্যাট আই মে টেল দ্য পেল হার্টেড ফিয়ার দ্যাট ইট লাইজ অ্যান্ড স্লিপ ইন স্পাইট অফ থান্ডার। কেন তুমি আর বাঁচবে না? না আমি, সো দ্যাট যাতে করে, আই মে টেল আমি বলতে পারি, দ্য পেল হার্টেড ফিয়ার, দেখো এখানে ফিয়ারকে এফ ক্যাপিটালে অর্থাৎ পার্সনিফিকেশন করে বলা হচ্ছে, আমি যেন ওই পেল হার্টেড অর্থাৎ দুর্বল চিত্ত বিশিষ্ট ভয়কে বলতে পারি, দ্যাট ইট লাইজ, মানে যেটা আমার মনের মধ্যে লুকিয়ে রয়েছে, আমার মনের মধ্যে গেঁথে রয়েছে, সেই ভয়কে যেন আমি বলতে পারি, মানে বা সেই ভয়কে যেন আমি চিরতরে মানে সরিয়ে ফেলতে পারি আমার মনের মধ্য থেকে। অ্যান্ড স্লিপ ইন স্পাইট অফ থান্ডার, এবং বজ্রপাত হলেও আমি যেন ঘুমোতে পারি। তার মানে এক কথায় যেন আমার মনের মধ্যে কোনো রকম ভয় না থাকে, তাই না? ম্যাকডাফকে নিয়ে ম্যাকবেথের মনের মধ্যে একটা ভয় রয়েছে, তো ম্যাকডাফকে যদি একবার পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়, তাহলে ম্যাকবেথের আর কোনো ভয়ের কারণ থাকছে না। সেই জন্যই বলছে যে তুমি আর বাঁচবে না ম্যাকডাফ, সদর্পে বলছে। এবার দেখো এই যে প্রফেসিটা করে গেল এই মাত্র সেকেন্ড স্পিরিটটা, এই প্রফেসিটার মধ্যে কিন্তু একটা টুইস্ট লুকিয়ে রয়েছে, যেটা ম্যাকবেথ ধরতে পারলো না। ওখানে একটা কথা বলেছিল স্পিরিটটা যে বর্ন ন্যাচারালি, তাই না, স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করা। এই পয়েন্টটা কিন্তু ম্যাকবেথ মিস করে গেল। কিভাবে মিস করে গেল বা কেন মিস করে গেল সেটা আমরা পরে দেখছি। তারপরে কি বলেছে, দ্য থার্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য ফর্ম অফ এ ক্রাউন চাইল্ড উইথ এ ট্রি ইন হিজ হ্যান্ড। তৃতীয় আত্মাটা গাছের ডাল হাতে এবং মুকুট পরিহিত একটা শিশুর মতো একটা রূপ নিয়ে উঠে এলো সেই কড়াই থেকে। এই যে বলছি তো, থার্ড স্পিরিট অ্যারোজ অর্থাৎ তৃতীয় আত্মাটা উঠে এলো ইন দ্য ফর্ম অফ এ ক্রাউন চাইল্ড, একটা মুকুট পরিহিত শিশুর ন্যায়, উইথ এ ট্রি ইন হিজ হ্যান্ড, হাতে একটা গাছ নিয়ে বা গাছের ডাল নিয়ে উঠে এলো। হি অলসো কল্ড ম্যাকবেথ বাই নেম, সেও ম্যাকবেথকে তার নাম ধরে ডাকলো। অ্যান্ড কমফোর্টেড হিম এগেনস্ট কনস্পিরেসিজ, এবং তাকে কমফোর্ট করলো অর্থাৎ আশ্বস্ত করলো বা স্বস্তি দিল, এগেনস্ট কনস্পিরেসিস মানে যে কোনো ষড়যন্ত্রের থেকে, যে তুমি যে কোনো ষড়যন্ত্র থেকে নিশ্চিন্তে থাকতে পারো, মানে কেউ ষড়যন্ত্র করে তোমার বিরুদ্ধে কোনো ক্ষতি করতে পারবে না। অ্যান্ড টোল্ড হিম দ্যাট হি শুড নেভার বি ভ্যাঙ্কুইজড, এবং বলল যে সে কখনো ভ্যাঙ্কুইজড হবে না অর্থাৎ পরাজিত হবে না, আনটিল দ্য উড অফ বিরনাম টু ডানসিনেন হিল উড কাম, যতদিন না কি হচ্ছে না ওই বীরনামের জঙ্গলটা ডানসিনেন পাহাড় থেকে উঠে আসছে আর কি। ঠিক আছে, ডানসিনেন হিলের ওপরে একটা বীরনাম উড রয়েছে, একটা বীরনাম নামক একটা জঙ্গল রয়েছে। তো যতদিন না ওই ডানসিনেন পাহাড় থেকে বীরনাম এর জঙ্গলটা বা বনটা উঠে আসছে, ততক্ষণ কিন্তু তুমি আর মরবে না।